আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আমি ঢাকার অত্যন্ত স্বনামধন্য একটি স্কুল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল এর বীজগণিতের অংশ অর্থাৎ ক বিভাগ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ক বিভাগের প্রথম প্রশ্নে উদ্দীপক যা দেয়া আছে সেটাতে পরে আসছি। প্রথমে ক নম্বর প্রশ্ন 0.27 7-এর উপর পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে এখানে এই 0.27 পৌনঃপুনিক সংখ্যাটা লিখে নিয়েছি। এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যা সেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে প্রথমে এই দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে, সেখান থেকে বিয়োগ করতে হবে এই পৌনঃপুনিকের অংশ বাদ দিয়ে, অর্থাৎ পৌনঃপুনিক যুক্ত যে অঙ্কগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকে সেগুলো বিয়োগ করতে হয়। তো এখানে এই যে 7-এর উপর পৌনঃপুনিক, এটা যদি আমরা বাদ দিই তাহলে 2 থাকে অবশিষ্ট, এই 2 এখান থেকে বিয়োগ করতে হবে। আর ভগ্নাংশের নিচে হর হিসাবে হবে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকে ততগুলো 9, আর দশমিকের পর অনাবৃত অঙ্ক যে কয়টা, অর্থাৎ যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক নাই দশমিকের পর সে কয়টা 0। তো এখানে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক, সে কারণে একটা 9, আর একটা অনাবৃত অঙ্ক আছে সেই কারণে একটা 0। এখন 27 থেকে 2 বিয়োগ করলে 25, আর নিচে হলো 90। এটা যদি আমরা একটু কেটে ছোট করি, 5 দিয়ে 5 5 25 আর 5 18 90, তাহলে 5/18 এটাই হচ্ছে প্রদত্ত ভগ্নাংশটির সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ। এখন দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাওয়ার অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেট নির্ণয় করে দেখাও যে বি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো এই অঙ্ক সমাধান করতে গেলে আমাদের এই যে উদ্দীপকে বি সেট দেয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে সেটটা, সেই সেটটাকে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে, তারপর সেই বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো এখানে বলা হয়েছে যে বি সেটটা হচ্ছে x belongs to n such as x greater than or equal to 3 and less than or equal to 7 এবং x হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা প্রথমে বি সেটটা নির্ণয় করব। সেট গঠন পদ্ধতি যেভাবে দেয়া আছে প্রশ্নে সেটা আমরা লিখে নিয়েছি। এখন চিন্তা করো যে x হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, 3 থেকে বড় বা সমান, 7 থেকে ছোট বা সমান এবং মৌলিক সংখ্যা। তো 3 থেকে বড় বা সমান এমন মৌলিক সংখ্যা প্রথমতই 3, এরপরে পরের মৌলিক সংখ্যা হচ্ছে 5, আর তারপরের মৌলিক সংখ্যা 7, 7ও গ্রহণযোগ্য যেখানে যেহেতু এখানে 7-এর সমানও বলা আছে। তো এই পর্যন্তই। এরপরের মৌলিক সংখ্যাতে যদি যাই আমরা তাহলে সেটা 7-এর থেকে বড় হয়ে যায়, সেটা আর গ্রহণযোগ্য হবে না। তো তাহলে এখানে গ্রহণযোগ্য মান বি সেটের উপাদান 3, 5 আর 7। এখন পাওয়ার অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেট। আমরা জানি যে শক্তি সেট নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে এই প্রদত্ত সেটটা, এই সেটের উপাদানগুলো দিয়ে যত ধরনের উপসেট আমরা তৈরি করতে পারি সবগুলো মিলে যদি বৃহত্তর একটা সেট গঠন করি সেটাই হবে ওই সেটটার পাওয়ার সেট বা শক্তি সেট। এখানে প্রথমে যদি একটা একটা করে উপাদান নেই, 3, 5, 7 এগুলো এক একটা উপসেট, আবার যদি 2টা করে উপাদান নিয়ে এক একটা সেট গঠন করি 3, 5, 3, 7, 5, 7 এগুলো উপসেট, আবার এই সেটটা নিজেই নিজের একটা উপসেট। আর প্রত্যেকটা পাওয়ার সেটেরই ফাঁকা সেট একটা উপসেট হয়। তো এই কারণে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে পাওয়ার অফ বি এর উপাদান। এখন বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এই যে 1, 2, 3 তিনটা। তো এটাকে আমরা n দিয়ে প্রকাশ করলাম, বি সেটের উপাদান সংখ্যা n = 3। আর পাওয়ার অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে দেখলাম যে 8টা। 8কে আমরা 2 কিউব লিখতে পারি। এখন কিউব মানে 3 যেহেতু n এর মান, তো 3 এর পরিবর্তে আমরা এখানে n লিখে দিলাম অর্থাৎ 2n। তো তার মানে হলো কি যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা। তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছে, দেখানো হলো। উদ্দীপকে আর একটা অন্যয় দেয়া আছে, আর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে
ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আর অন্যয় এবং সেই আর অন্যয়ের এই ক্রোমোজোরগুলোর যে উপাদান এক্স ওয়াই, সেই এক্স ওয়াই হচ্ছে সি সেটের সদস্য, সি সেটের বিলংস করে। এই কারণে সি সেট এর যে উপাদানগুলো দেওয়া আছে, সি সেটটা আমরা এখানে লিখে নিব। প্রথমে আর অন্যয়টা লিখে নিয়েছি, সি সেটটা লিখে নিয়েছি প্রশ্ন থেকে। এখন আর অন্যয়ের যে সমীকরণটা আছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এটাকে একটু সাজিয়ে আমরা এইভাবে লিখলাম। এই 2টাকে বাম পাশে নিয়ে আসি, ওয়াইটা ডান পাশে গিয়ে এটা ধনাত্মক হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2। এই সমীকরণে এক্স এর বিভিন্ন মান বসিয়ে হিসাব করে আমরা ওয়াই এর মান বের করব। এখন এক্স এর মান কি বসাবো? যেহেতু এই যে এখানে আর অন্যয় বলা হয়েছিল যে এক্স বিলংস টু সি, এক্স হচ্ছে সি সেটের উপাদান। তো তাহলে সি সেটের যে সমস্ত উপাদান এখানে দেয়া আছে সেগুলোই আমরা এক্স এর মান হিসেবে বসাবো, আর হিসাব করে ওয়াই এর মান বের করব। তার জন্য একটা সারণী এঁকেছি, আমরা লিখেছি যে প্রত্যেক এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি। সারণীতে এখানে এক্স এর মান আর ওয়াই এর মান, এক্স এর মান হিসেবে সি সেটের উপাদানগুলো -2, 0, 2, 4, 6 এগুলো লিখলাম। আর এই সমীকরণ থেকে হিসাব করে এক্স এর বিভিন্ন মান, এক্স এর মান যেমন -2 যদি বসানো হয়, -2 মিলে ওয়াই এর মান আসে -4। এক্স এর মান যদি 0 বসানো হয়, 0 -2 ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ ওয়াই এর মান হয় -2। এইভাবে করে এক্স এর অন্যান্য মানগুলো বসিয়ে এখানে আমরা ওয়াই এর মান হিসাব করেছি। এখন দেখো এখানে যে -4, এটা আমাদের সি সেটের মধ্যে নাই, কিন্তু প্রশ্নে বলা ছিল যে ওয়াই বিলংস টু সি, অর্থাৎ ওয়াই কেও সি সেটের উপাদান হতে হবে। কিন্তু -4 যেহেতু এটা সি সেটের মধ্যে নাই, সেই কারণে এই -4, -2, -4 এই ক্রোমোজোরটা এটা আর অন্যয়ের উপাদান হবে না। এখানে এই -4 নট বিলংস টু সি, তো সুতরাং -2 আর -4, এই -2, -4 এটা নট বিলংস টু যে অন্যয়টা দেয়া আছে আর, সেই আর অন্যয়। তো তাহলে এটা বাদ দিয়ে এই 0, -2, 2, 0, 4, 2, 6, 4 এগুলো হচ্ছে আর অন্যয়ের এক একটা ক্রোমোজোর। আমরা লিখেছি নির্ণেয় অন্যয় আর ইজ ইকুয়াল টু, অন্যয় অবশ্যই যে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর ভেতরে ক্রোমোজোরগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। 0, -2, 2, 0, 4, 2 আর হচ্ছে 6, 4। ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। ডোম আর এভাবে করে লিখব। ডোমেইন হচ্ছে যে এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট, 0, 2, 4, 6। কোনো উপাদান যদি একাধিকবার থাকে তাহলে আমাদের সেটা একবারই লিখতে হবে। তো এখানে প্রত্যেকটা উপাদান একবার করেই আছে, আমরা সেটা এই 0, 2, 4, 6 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম। এটাই হচ্ছে আর অন্যয়ের ডোমেইন। আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট, -2, 0, 2, 4। তাহলে এই গ নম্বর প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর এর উদ্দীপকে দেয়া আছে x ইজ ইকুয়াল টু √13 প্লাস 2√42, এই মানটা দেয়া আছে। এখন ক নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে x প্লাস 1/x এর মান নির্ণয় করো। তা উদ্দীপকে যে তথ্যটা দেয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি। এখান থেকে আমাদের x প্লাস 1/x এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে x এর মানটাকে একটু মডিফাই করে নিব, তারপর সেখান থেকে 1/x এর মান বের করব। সবশেষে x আর 1/x যোগ করে x প্লাস 1/x এর মান পাবো। এখন দেখো এখানে রুট ওভার, তার ভেতরে আবার রুট ওভার, তো এটা এত রুট ওভার আমরা রাখবো না, এই রুট ওভারটাকে কমানোর চেষ্টা করি। দেখো 13, এটাকে আমরা ভেঙে 7 প্লাস 6 লিখতে পারি, 7 আর 6 13। লিখলে কি হয়, এই 7কে আবার √7 হোল স্কয়ার লিখতে পারি, 6কে √6 হোল স্কয়ার লিখতে পারি। √7 এটাকে যদি a ধরি আর √6 যদি b ধরি, a স্কয়ার আর এটা b স্কয়ার। মাঝখানে 2ab সূত্রে ফেলার জন্য মাঝখানে 2ab দরকার। এখন এই পদটা যদি আবার গুণ করি, 2 ইন্টু √6 আর √7 গুণ করলে √42, এই যে এটার সমানই হয়। তো তাহলে এখানে আসলে এক্সট্রা কিছু নেওয়া হয়নি, আবার কিছু কমও নেওয়া হয়নি। তো এইভাবে করে ভেঙে সাজিয়ে লিখেছি সূত্রে ফেলার জন্য। পরের লাইনে সেই সূত্রানুসারে a প্লাস b হোল স্কয়ার, তারপর আমরা এই হোল স্কয়ার আর রুট ওভারটা কেটে দিয়ে লিখতে পারি x এর মান হচ্ছে √7 প্লাস √6। তাহলে এখন 1/x এর মান হবে কি, এই √7 প্লাস √6 এর উপর একটা 1,
এরকম প্রশ্ন আমাদের অনেকবার আমাদের সামনে এসেছে। এই ধরনের প্রশ্ন সমাধান করতে গেলে আমরা জানি যে এটার যে বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি সেটা দিয়ে গুণ করতে হয় লব আর হরকে, অর্থাৎ √7 মাইনাস √6 দিয়ে এই যে লব আর হরকে গুণ করতে হবে। গুণ করলে উপরে 1 এর সাথে গুণ করে √7 মাইনাস √6 আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটা স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে 7 মাইনাস 6 হবে। 7 থেকে 6 মাইনাস করলে 1 হয়, নিচে 1 এর কোনো দাম নেই। তো তাহলে উপরে লব যা আছে √7 মাইনাস √6 সেটাই 1/x এর মান। তো তাহলে x প্লাস 1/x এর মান আমরা পাচ্ছি, এই যে x এর মান হচ্ছে √7 প্লাস √6 আর প্লাস 1/x এর মান √7 মাইনাস √6। এই প্লাস √6 মাইনাস √6 যদি আমরা কেটে দেই √7 যোগ করে পাবো 2√7। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে x³ মাইনাস 1/x³ ইজ ইকুয়াল টু 54√6। তো এটা x³ মাইনাস 1/x³ এই অংশটুকুর সমাধান করতে গেলে আমাদের সূত্রে ফেলে x মাইনাস 1/x আসবে। তো x মাইনাস 1/x এর মান প্রয়োজন হবে। তা আমরা তো ইতিমধ্যে ক নম্বরে x আর 1/x এর মান বের করেছি, সে কথাই যে এখানে লিখে নিয়েছি। ক হতে প্রাপ্ত x এর মান এটা আর 1/x হচ্ছে √7 মাইনাস √6। তো এটা যদি বিয়োগ করি x থেকে 1/x মাইনাস করি, x এর মান √7 প্লাস √6 মাইনাস 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6, কিন্তু এই সামনের মাইনাসের কারণে এখানে একেবারে মাইনাস মাইনাসে আমি প্লাস করে দিয়েছি। তো তাহলে এই যে √7 প্লাস মাইনাস কাটা যায়, √6 যোগ করে হচ্ছে 2√6। এটা আমরা x মাইনাস 1/x এর মান বের করলাম। এখন প্রশ্নে যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার বাম পক্ষ হলো x³ মাইনাস 1/x³ সূত্রানুসারে সেটা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই x মাইনাস 1/x এর মান আমরা ইতিমধ্যে বের করেছি 2√6, সেই মান বসানো হলো এখানে। ওই যে 2√6, 2 এর উপরে কিউব করলে 8 হয় আর √6 এর কিউব করলে 6√6, আর এখানে 3 দুগুণে 6√6, 6টা 48√6 আর 6√6 যোগ করলে 48 আর 6 হচ্ছে 54√6। তো এটাই আমাদের ডান পক্ষ দেয়া আছে। তো তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, এটা প্রমাণ করা হলো। গ নম্বর প্রশ্নে খুবই পরিচিত একটা প্রশ্ন দেয়া আছে, x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তো এটার সমাধান করতে গেলে আমরা জানি যে x² প্লাস 1/x² আর x³ প্লাস 1/x³ এর মান আলাদা করে আমরা বের করে নিব, আর সেটা বের করতে গেলে x প্লাস 1/x এর মান প্রয়োজন হবে। তো আমরা তো ইতিমধ্যেই x প্লাস 1/x এর মান বের করেছি ক নম্বরে, সেই মানটা এখানে প্রথমে লিখে নিলাম। এখন x² প্লাস 1/x², এটার মান বের করব। সূত্র আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। x প্লাস 1/x এর মান হচ্ছে 2√7, স্কোয়ার আছে তার উপর, স্কোয়ার করলে 2 এর উপর স্কোয়ার করলে 4, আর √7 স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে 7 হয়। তাহলে 4 সাথে 28, 28 থেকে এই যে বাইরে যে 2 আছে বিয়োগ 2 বিয়োগ করে দিলে 26। x² প্লাস 1/x² এর মান পেলাম 26। এবার x³ প্লাস 1/x³ এর মান a³ প্লাস b³ সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার আবার মান বসাই 2√7, এখানে ওই যে 2√7 মান বসানো হলো। 2 এর কিউব করলে 8 হয় আর √7 এর কিউব করলে 7√7, এখানে 3 দুগুণা 6√7, 7 8 56 থেকে 6√7 মাইনাস করলে 50√7। এবারে আমরা এই x² প্লাস 1/x² আর x³ প্লাস 1/x³ গুণ করব। বাম পাশে এই রাশি দুইটা গুণ, ডান পাশে এদের যে মান বের করেছি আমরা সেই মান দুটো গুণ, 26 আর হচ্ছে 50√7। গুণ করলে এখানে x² x³ গুণ করলে x⁵, x² সাথে 1/x² গুণ করলে উপর নিচ থেকে x² কাটলে নিচে একটা x অর্থাৎ 1/x থাকে। তারপর প্লাস এই পদ দুটো গুণ করলে x² কেটে ওপরে একটা x থাকবে, আর শেষের পদ দুটো গুণ করলে 1/x⁵। ডান পাশে এই সংখ্যা দুটো গুণ করে আমরা পাই 1300√7। এখন আমাদের এই যে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে বলা হয়েছে, তো আমরা একটু সাজিয়ে লিখলাম। এরপর প্লাস এই যে x প্লাস 1/x, এটার মান আমরা জানি
পরের লাইনে সেই মানটা আবার বসানো হয়েছে 2√7। সব শেষে এই 2√7 এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে এই 1300√7 থেকে মাইনাস করে দেই তাহলে পাবো 1298√7। এটাই হচ্ছে আমাদের x⁵ প্লাস 1/x⁵ এর মান। বীজগণিত অংশের শেষ প্রশ্নটি সাধারণত ধারার অধ্যায় অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় থেকে দেয়া হয়, এখানেও তাই দিয়েছে। উদ্দীপকের দুটি অংশ, প্রথমে বলা হয়েছে একটা সমান্তর ধারার m-তম পদ m² এবং n-তম পদ n², আর দ্বিতীয় অংশে একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81। ক নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে, বলা হয়েছে যে ধারাটার কোন পদ 303। তো উদ্দীপকের সাথে ক নম্বর প্রশ্নের কোনো সম্পর্ক নাই, আমরা ক নম্বর প্রশ্নটার আগে সমাধান করি। ধারা যেটা দেয়া আছে সেটা লিখে নিলাম। এই ধারাটার কোন পদ 303 সেটা বের করতে হবে। তো এই ধারাটা এটা একটা সমান্তর ধারা, পাশাপাশি দুইটা পদের বিয়োগফল একই রকম। প্রথম পদ হচ্ছে এখানে a = 3, আর সাধারণ অন্তর d = পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করেছি 2। তো আমরা ধরে নিচ্ছি ধারাটার n-তম পদ হচ্ছে 303। আমাদের n এর মান বের করতে হবে, কততম পদ অর্থাৎ n এর মানটা বের করতে হবে। তো n-তম পদের সূত্র জানি আমরা a + n-1 × d, আর ডান দিকে থাকলো এই 303। a আর d এর মান আমরা জানি, সেই মান বসানো হলো। এই 3 ডান পাশে গিয়ে 303 থেকে বিয়োগ হয়ে 300, তারপর এই যে 2 এখানে গুণ অবস্থায় আছে সেটাকে যদি ডান পাশে নিয়ে যাই 300 এর সাথে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 150। সব শেষে -1টাকে ডান পাশে নিয়ে এসে যদি যোগ করে দেই তাহলে n এর মান পাবো 151। তার মানে ধারাটির 151তম পদ হচ্ছে 303। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং থেকে ধারাটির m + n-তম পদ নির্ণয় করো। 1 নং এ দেয়া ছিল যে একটা সমান্তর ধারার m-তম পদ হচ্ছে m² আর n-তম পদ n²। তো এখানে কোনো ধারা দেয়া নেই, আমরা ধারাটার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d ধরে নিলাম। তো ধারাটার m-তম পদ m² দেয়া আছে, সূত্রানুসারে m-তম পদ a + m-1 × d। সূত্রে যেখানে n থাকে, এখানে যেহেতু m-তম পদ বলেছে তো n এর জায়গাতে এখানে m, a + m-1 × d = m²। একটু গুণ করে দেওয়া হয়েছে এখানে md, তারপর প্লাস মাইনাসে মাইনাস, d আর 1 গুণ করলে -d = m²। এটা একটা সমীকরণ নাম্বার দিলাম। উদ্দীপকে আরও দেয়া আছে যে ধারাটার n-তম পদ n², আবার সূত্রানুসারে n-তম পদ হচ্ছে a + n-1 × d, আর ডান দিকে এই n² থাকলো। এখানেও গুণ করে দেয়া হলো nd - d = n²। এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলাম। এই যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। চিহ্ন পরিবর্তন করলে এখানে +d - d কাটা, -a + a কাটা, md থেকে nd বিয়োগ, আর ডান পাশে m² থেকে n² বিয়োগ। এখানে আমরা একটা d কমন নিতে পারি, d কমন নিলে m-n থাকে, আর ডান পাশে m² - n² সূত্রানুসারে আমরা লিখতে পারি a + b × a - b, এই ক্ষেত্রে m + n × m-n। এখন আমরা উভয় পক্ষকে যদি এই m-n দিয়ে ভাগ করে দেই তাহলে d এর মান পাবো m + n। d এর মান বের করলাম, আমাদের বের করতে বলেছে ধারাটার m + n-তম পদ। তো ধারাটার m + n-তম পদ সূত্রানুসারে সেটা হবে হচ্ছে a সূত্রে যেখানে n-1 লিখি আমরা, এখানে যেহেতু m + n-তম বলেছে n এর জায়গাতে m + n হবে, m + n - 1 × d। এখন এই লাইন থেকে পরের লাইনটা আমরা একটু ট্রিক করব। এখানে এই m-1 এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, বাইরের d সেটা গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায় রাখলাম। ভেতরে যে n ছিল +n সেটাকে যদি বাইরে নিয়ে আসি, এই n এর সাথেও কিন্তু d গুণ অবস্থায় আছে, তো এটাকে বাইরে নিয়ে আসলে +nd। এইভাবে করে লেখার কারণ হচ্ছে যে এই যে a + m-1 × d এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। তো এই অংশটুকুর মান আমরা 1 নম্বর সমীকরণ থেকে সরাসরি বসিয়ে দিতে পারি, তো তাহলে আমাদের এই a এর মানটা আলাদা করে আর প্রয়োজন হবে না। তো সেই মান 1 নম্বর সমীকরণ থেকে এটার মান বসিয়ে দেওয়া হলো m² প্লাস এই n × d, d এর মান হচ্ছে m + n। এখন এটা যদি গুণ করে দেওয়া হয় mn + n²,
এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এটাই হচ্ছে ধারাটার এম প্লাস এন তম পদ। 3-এর গ নম্বর প্রশ্নে 2 নং ধারাটির সপ্তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। 2 নং একটা গুণোত্তর ধারার কথা বলেছে, যেখানে পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ হচ্ছে 8√2/81। পঞ্চম আর দশম দুটো পদ দেয়া আছে, আমাদের ধারাটির সপ্তম পদ নির্ণয় করতে হবে। তো যেহেতু ধারা দেয়া নেই, আমরা এখানে গুণোত্তর ধারাটার প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর ধরে নিলাম। প্রশ্নে ধারাটার পঞ্চম পদ দেয়া আছে 2√3/9, আর সূত্রানুসারে পঞ্চম পদ আমরা লিখতে পারি ar⁵ অথবা 4, ar⁴। ডান দিকে তাহলে এই যে 2√3/9 থাকলো, একটা সমীকরণ পাওয়া গেল, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। প্রশ্নে আবার দশম পদ দেয়া আছে 8√2/81, আর আমাদের সূত্রানুসারে ar⁻10⁻1 হচ্ছে দশম পদ, অর্থাৎ ar⁹ = 8√2/81। এটাকে আরেকটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। এবারে আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি। 2 নম্বর সমীকরণের যে বাম পাশের অংশ, সেটাকে 1 নম্বর সমীকরণের বাম পাশের অংশ দিয়ে ভাগ, সেটা বাম পাশে লিখলাম সমীকরণের। আর ডান পাশে 2 নম্বর সমীকরণের এই যে এটা ডান পাশের অংশ ভাগ 1 নম্বর সমীকরণের ডান পাশের অংশ। ভাগ করলে এখানে এই যে গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশ এটাকে উল্টিয়ে দেওয়া হলো, আর এদিকে এ কেটে r⁹ কে r⁴ দিয়ে ভাগ করলে r⁵ হয়। একই জিনিস ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, 9 থেকে 4 বিয়োগ করলে 5, অর্থাৎ r⁵। এখানে একটু আমরা কেটে ছোট করতে পারি, 9 আর 81 কেটে 9 নং 81, 2 এর সাথে এই 8 কেটে 4 দুগুণা 8, তাহলে উপরে থাকে 4√2 আর নিচে 9√3। এই যে এখন 4 মানে হচ্ছে 2 এর গুণফল, অর্থাৎ 4টা √2 এর গুণফল, আর এখানে পাশে আরো একটা √2 আছে, তাহলে সব মিলে এখানে 5টা √2 এর গুণফল হিসাবে লিখতে পারি সেটাকে। আর নিচে 9কে ভেঙে 4টা √3 আর এই √3 সহ মোট 5টা √3, তাহলে আমরা একসাথে √2/√3 লিখতে পারি। দুই পাশ থেকে 5 পাওয়ার বাদ দিলে আমরা r এর মান পাচ্ছি √2/√3। এখন আমাদের ধারাটির সপ্তম পদ বের করতে বলেছে। সূত্রানুসারে ধারাটার সপ্তম পদ হবে হচ্ছে ar⁷ এটাকে যদি 7-1 মানে হচ্ছে 6, এটাকে আমরা ভেঙে ar⁴ ইন্টু r² লিখতে পারি। এটা গুণ করলে r⁶ হয়, সেটাকে ভেঙে লিখেছি একবারে। এভাবে ভেঙে লেখার কারণ হচ্ছে যে এটা পঞ্চম পদ, এটার মান আমরা জানি 1 নম্বর সমীকরণে আছে, তো সেই মান এখানে বসিয়ে দেওয়া হলো, আর r এর মান আমরা বের করেছি, সেই মান বসানো হলো, তার উপর স্কোয়ার। এটা স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে 2/3 হয়, আর এখানে 2√3/9। এখন যদি গুণ করে দেওয়া হয়, এখানে এই 2 দুগুণা 4, এই √3 এর সাথে নিচের 3 কেটে একটা √3 এখানে লিখতে পারি, কারণ এই 3 এর মধ্যে 2টা √3 আছে, 2টা √3 এর গুণফল, তো একটা করে √3 কাটলে এখানে আরেকটা √3 থাকবে, তাহলে নিচে থাকলো 9√3। এটাই হচ্ছে এই গুণোত্তর ধারাটির সপ্তম পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বীজগণিত অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।